সময় মতো খাজনা দিতে না পারলেই এই প্রাসাদে অবর্ণনীয় নির্যাতনের শিকার হতো প্রজারা। দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এমন এক জমিদার বাড়ির ইতিহাস, যে জমিদারের প্রজারা খাজনা দিতে না পারলেই মারধর করা, মাথা ন্যাড়া করা, এছাড়াও তাদের ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হতো। অত্যাচারী এই শাসকের কথা এখনো মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে। 1947 সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর ওই জমিদার পরিবার নিয়ে কলকাতায় চলে যান। সে সময় থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পৃথিবীর সকল শাসকদেরই পতন হয়েছে, জমিদার রামচন্দ্র ব্যানার্জির বেলায়ও ঠিক তাই ঘটেছিল। কিন্তু তার অত্যাচারের কথা এখনো মানুষের মুখে মুখে রয়েছে। প্রজারা যখন খাজনা দিতে পারতেন না, তখন তাদেরকে তুলে এনে মাথা ন্যাড়া করা, মারধর সহ তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনাও ঘটিয়েছিলেন তিনি। তার পরের বছর 1948 সালে তৎকালীন সরকার কর্তৃক বাড়িটিকে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। আজকের এই ভিডিওতে জমিদার রামচন্দ্র ব্যানার্জি কিভাবে এ অঞ্চলে আধিপত্য বিস্তার করেছেন, এছাড়াও তৎকালীন সময়ে তাদের ভালো খারাপ দুই দিক তুলে ধরব আজকের এই ভিডিওতে। তাছাড়াও কিভাবে ঢাকা থেকে এই জমিদার বাড়ি দেখতে যাবেন, বিস্তারিত ভিডিওর কোনো এক অংশে বর্ণনা করে দেব। 1889 সালে প্রায় 62 বিঘা জমির উপর বাবু রামরতন ব্যানার্জি কর্তৃক প্রতিষ্ঠিত হয় জমিদার বাড়িটি। বেশ কয়েকবার সংস্কারও হয়েছে এটির। শত বছরের ঐতিহ্য বহন করা এই জমিদার বাড়ি দেশের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি। স্থানীয়রা এটিকে মাঠের ঘাট জমিদার বাড়ি বলেও অভিহিত করেন। 1889 সালে প্রাসাদটি নির্মাণ কাজ শুরু করেন বাবু রামচন্দ্র ব্যানার্জি, কিন্তু সে বছরে ভবনের কাজ অসম্পূর্ণ থাকা অবস্থায় তিনি মারা যান। পরে তার ছেলে জগদীশ চন্দ্র ব্যানার্জি ভবনের বাকি কাজ সম্পন্ন করেন ও পেছনের অংশটিও নির্মাণ করেন, আর এখানেই তিনি বসবাস করতে শুরু করেন। আর এর পরপরই জগদীশ চন্দ্র ব্যানার্জির ক্ষমতা বাড়তে থাকে। তৎকালীন ভারতের দিল্লিতে টানা 2 বার তিনি কাউন্সিলর পদেও নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এই জগদীশ চন্দ্র ব্যানার্জি পরে হয়ে ওঠেন একজন অত্যাচারী শাসক। ঠিক সময়ে খাজনা দিতে না পারলেই প্রজাদের ওপর অকথ্য নির্যাতন করতেন তিনি। মারধর করা, মাথা ন্যাড়া করা ও প্রজাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া সহ নানা ধরনের নির্যাতন নেমে আসত। বিভিন্ন সময়ে বাবু রামরতন ব্যানার্জির বংশধরেরা মূল ভবনের সামনের ও পেছনের অংশ সম্প্রসারণ, পুকুর খনন ও দালানের 2য় তলা নির্মাণ করেছেন। মুরাপাড়া জমিদার বাড়িতে কারুকার্য মণ্ডিত মোট 95টি কক্ষ, মন্দির, ভাণ্ডার, কাছারিঘর, অতিথিশালা ও বৈঠকখানা সহ দৃষ্টিনন্দন নাচের ঘর এবং সামনে ও পেছনে 2টি পুকুর রয়েছে। সুবিশাল এই পুকুর দুটো সত্যি আমার মন কেড়ে নিয়েছে। এই প্রাসাদে আসার পর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পুকুর দুটো। যদিও পেছনের পুকুরটি ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে সরাসরি যদি দেখেন আপনিও অতীপ্ত এক মায়ায় পড়ে যাবেন। আমরা পেছনের দিকটা ঘোরাফেরা করার পর চলে আসি সামনের দিকটাতে। এখানে আজ চলছে তরুণ নারী উদ্যোক্তা মেলা। সেখানে গিয়ে আমরা কিছু খাবারও ট্রাই করেছিলাম, একেবারে হোমমেড মনে হয়েছে। আপনি যখন এই জমিদার বাড়ির প্রবেশ মুখ দিয়ে আসবেন, তখনই অনুমান করে নিতে পারবেন ভেতরে কোনো সাধারণ ইমারত নয়, এটি নিশ্চয়ই বড় কোনো জমিদার বাড়ি হবে। জমিদার বাড়ির সামনের দিকে মাঠে যে পুকুরটি রয়েছে, এটিকে এখনো মানুষ ব্যবহার করছেন। একবার ভাবুন, তারা কি কখনো ভেবেছিল তাদের খনন করা পুকুর 100 বছর পরেও অন্য কেউ ব্যবহার করবে? পুকুরের সৌন্দর্য দেখার পর আমরা চলে আসি মন্দিরের দিকে। মন্দিরের চূড়াটি প্রায়
30 ফুট উঁচু করে নির্মাণ করা হয়েছিল, যদিও বর্তমানে এটি একেবারেই অকেজো হয়ে পড়ে আছে। এই মুহূর্তে যে নির্মাণ শৈলীটি দেখতে পাচ্ছেন, এটি বড় মন্দিরের পাশেই অবস্থিত, কিন্তু এই দুটি মন্দিরেই বর্তমানে একেবারেই পরিত্যক্ত হিসেবে রয়েছে। এখানে এখন আর পূজা কিংবা ধর্মীয় কোনো উপাসনা করা হয় না। এখন কেউ আর এখানে পূজা করে না। এখানকার কারুকার্য সুন্দর হওয়ায় মানুষ এখানে এসে ছবি তুলে যান। বর্তমানে এর ভেতর দিকটা একেবারেই নোংরা হয়ে রয়েছে। দর্শক, এখন যে বাড়িটি বা ভবনটি দেখতে পাচ্ছেন, এটি রামচন্দ্র ব্যানার্জির বংশধর জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি নির্মাণ করেছিলেন। পরে এখানেই তিনি বসবাস করতে শুরু করেন। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তারই কিছু অবশিষ্ট অংশ একেবারে পুরনো হয়ে গিয়েছে, অনেকটা খসে পড়ার মতো। যদি এই ভবনগুলোকে সংস্কার করা হতো, তাহলে এই জমিদার বাড়িটি হয়তো আবারও আপন দেহে প্রাণ ফিরে পেত। দেশের ইতিহাস আর ঐতিহ্য ধরে রাখার জন্য হলেও এই জমিদার বাড়িগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংস্কার করা উচিত, মেরামত করা উচিত। 1947 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর জগদীশচন্দ্র তার পরিবার নিয়ে কলকাতায় গমন করেন। তারপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, কিন্তু ঠিক তার পরের বছর অর্থাৎ 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখল করে নেয় এবং এখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করা হয়। 1966 খ্রিস্টাব্দে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা করা হতো। অতঃপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1986 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব গ্রহণ করে এটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করেন। বর্তমানে এটি সরকারি মুরাপাড়া কলেজ নামেও বেশ পরিচিতি পেয়েছে। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এই জমিদার বাড়িটির ঠিক বাঁদিকেই রয়েছে মুরাপাড়া কলেজের অন্যান্য ভবনগুলো। এবার আসুন বর্ণনা করা যাক আপনি ঢাকা বা দেশের যে কোনো স্থান থেকে কিভাবে যাবেন। ঢাকার সায়দাবাদ, গুলিস্তান এবং যাত্রাবাড়ি থেকে বেশ কয়েকটি নারায়ণগঞ্জগামী বাস রয়েছে। এছাড়াও নরসিংদী, ভৈরবগামী যে কোনো বাসে করে রূপসী বাস স্ট্যান্ড যেতে পারেন। জনপ্রতি 30 থেকে 40 টাকা করে ভাড়া নিবে। তবে আমরা ঢাকার ভাটারা থানার সামন থেকে একটি অটো রিকশায় চড়ে 30 টাকা ভাড়ায় নাওরা চলে যাই। সেখান থেকে আরও 30 টাকা দিয়ে রূপগঞ্জ বালুর ব্রিজের কাছে এসে সেখান থেকে আরও 20 টাকা দিয়ে মুরাপাড়া সরকারি কলেজের সামনে গিয়ে নামি। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তবে দেখা হবে ভিন্ন কোনো গন্তব্যে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।